ওকে নিতে। আমি ভার্সিটির পেছনের গেটের কাছে আছি, তুই তাড়াতাড়ি আয়। এদিকে মিমের টেনশনে শুভ্রর পাগল প্রায় অবস্থা। ছেলেটা কি সত্যি বলছিল? আমি তো মিমকে একবার বলার সুযোগও দেইনি। ছেলেটা যদি মিথ্যে হয়, রাগের বশে এটা আমি কি করে ফেললাম? নিজেই নিজের কপাল চাপড়াতে থাকে শুভ্র। না, এভাবে চলবে না, মিমকে খুঁজতে যেতে হবে। শুভ্র বেরিয়ে পড়ে মিমকে খুঁজতে। ওই তো দূরে নুফতি আসছে, আর কয়েক সেকেন্ড তাই ওর দেখা পাবো। মিম দাঁড়িয়ে থাকতে পারতেছে না, তার শরীর অবশ হয়ে আসতেছে, যে কোনো সময় পড়ে যাবে সে। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে দাঁড় করায় রাখে মিম। ওই তো মিম, এর এমন চেহারা হয়েছে কেন? যতই কাছে যাচ্ছে নুফতির কাছে মিমের চেহারাটা ততই স্পষ্ট হয়ে আসছে। মেয়েটার চেহারায় একই অবস্থা করেছে। ইস, একই মিম। একই মিমকে তো কখনো বোরকা পরতে দেখেনি, আজ হঠাৎ বোরকা পরলো কেন? সবকিছুই রহস্য ঘেরা লাগতে থাকে নুফতির কাছে। নুফতি মিমের কাছে যেতেই মিম কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায় নুফতির উপর। নুফতি একটা ট্যাক্সি নিয়ে মিমকে ওর বাড়িতে নিয়ে যায়। হ্যালো জামাই বাবাজি, বলো। আঙ্কেল, মিম কি আপনার ওখানে গেছে? না তো, মিম তো আসেনি। কেন বাবা, সব ঠিক আছে তো? আঙ্কেল, মিম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। ফোনটাও সুইচ অফ বলছে। দোষটা আমারই, কাল একটু বেশি রাগ হয়েছিল। বাবা তুমি চিন্তা করো না, ওর রাগ করে বাড়ি পালানো অভ্যাস আছে। আমি বকা দিলে বাড়ি ছেড়ে চলে যেত, সন্ধ্যায় ফিরে আসতো, চিন্তা করো না। মিমের আব্বু ফোন রেখে দিল। মিম আগে মাঝে মাঝেই এমন করতো, তাই মিমের আব্বুর কাছে ব্যাপারটা নর্মাল, কিন্তু শুভ্রর কাছে এটা প্রথম। আর শুভ্র যা করেছে তার নিছক বকামি নয়, যে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। শুভ্র আবার গভীর চিন্তায় ডুবে গেল। জ্ঞান ফিরে মিম দেখে ও একটা সুন্দর ঘরে শুয়ে আছে। ঘরটা পুরোপুরি সাদা, দেয়াল আসবাবপত্র সবকিছুই সাদা। সাদা রং মিমের খুব পছন্দ। এরকমই একটা বেডরুমে স্বপ্ন দেখতো মিম ছোটবেলা থেকে। শুভ্রকে যে বলবে তার সাহস হয়নি কখনো। সবকিছু একটু একটু মনে আসছে মিমের। সে তো নুফতির সাথে ভার্সিটির বাইরে দাঁড়িয়েছিল, এখানে এলো কিভাবে? কি ব্যাপার, ঘুম ভাঙলো ম্যাম? না মানে আমি এখানে কিভাবে এলাম? আমার কোলে চড়ে। কোলে? আর তোর, তুই আমায় নিতে পারবি? পাতলু কোথাকার। আমি মোটেও পাতলু না, রেগুলার জিম করি। এটা আমার বাসা, তোকে আমি এখানে নিয়ে এসেছি। বোরখা পরে ঘুমোতে আনকমফোর্টেবল ফিল করবি, সেজন্য তোর বোরখা খুলে দিয়েছি। আর তখনই এসব দেখলাম। মিমের হাতের দিকে ইশারা দিয়ে ওখানে শুভ্রর মারের দাগ। এসব কে এবার আমায় খুলে বলবি? মিম আর পালো না, নুফতিকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। শুভ্র মেরেছে আমায়? কি বললি? আমি আগে জানতাম ছেলেটা একটুকুও সুবিধার নয়। কি থেকে যে কিভাবে তোর বিয়েটা ওর সাথে হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া যে কোনো সময় মেডিসিন নিয়ে আসবে। ডক্টর না দেখিয়ে কি মেডিসিন নেওয়া যায়? কে বললো তোকে ডক্টর দেখায়নি? ডক্টর আঙ্কেল তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছিলেন। আর ভাইয়াও বাইরে অফিসে গেল, আসার সময় মেডিসিন আনবে। ও, তোর ভাইও আছে? আর তুই যে এমন একটা রাজকীয় বাড়িতে থাকিস, কখনো বলিসনি তো? ভাবছিলাম তোকে একদিন নিয়ে আসবো, কিন্তু তুই যেভাবে আমার বাড়িতে আসবি বুঝতে পারিনি। আঙ্কেল আন্টি কোথায়? অস্ট্রেলিয়া গেছে, 15 দিনের মধ্যে আসবে না। তুই নিশ্চিন্তে এখানে থাকতে পারিস। বাসায় জানিয়েছিস? তোর আব্বু আমি চিন্তা করবে তো। করুক চিন্তা, ওই ডেভিলের তুলনায় রাস্তায় থাকা ভালো। ডেভিলের কাছে ছিলাম, চিন্তা হয়নি। এখানে আসছি বলে তারা চিন্তায় মরে যাবে? কি যে বলিস তুই! নে ফোন নে, বাবা মাকে ফোন দিয়ে জানা। উফ, ওকে দে। হ্যাঁ বাবা, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি। তোমাদের কাছে বেশি হয়েছিলাম জন্যই ওই ডেভিলের সাথে বিয়ে দিছিলাম, তাই তোমাদের ওইনে যাই নাই। আমার যতদিন ইচ্ছে আমি এখানেই থাকবো, আমায় নিয়ে চিন্তা করা লাগবে না। ডেভিলের তুলনায় এই জায়গাটা স্বর্গ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোন কেটে দেয় মিম। তারপর ফোন থেকে সিমটা খুলে ইচ্ছে মতো কামড়ে ঢিল দেয়। ওইটা খুঁজে পেলেও এইটা আর ব্যবহারের যোগ্য নেই। নুফতি মিমের কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে থাকে। কিরে, মাথার তার ছিল নাকি? আগের থেকেই ছিঁড়া। তাই তো দেখছি। কই ফোন দিচ্ছিস? ভাইয়াকে বলি আসার সময় তোর জন্য একটা সিম আনবে নি। ওইটার যা দশা করলি, কোনো মানুষের সাধ্যি নেই ওইটা ঠিক করার। মিম আবার ঘুমিয়ে পড়লো। যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা হয়ে গেছে। চোখ খুলেই পাশে দুজনকে দেখতে পেল মিম। একজন নুফতি আর একজন ইফাদ। ইফাদ হচ্ছে নুফতির ভাই। কিরে, তোর ঘুম ভাঙলো? কুম্ভকর্ণ এর ঘুম একেবারে।
মিম রাগ চোখে ইফাদের দিকে তাকালো। ছেলেটার সাহস তো কম নয়। আজই প্রথম দেখা হলো, এখনো পরিচয় হয়নি, আর এর মধ্যে মিমকে কটাক্ষ করে কথা বলছে। হঠাৎ করে আমার ঘুম নিয়ে এত গবেষণার কারণ কি? সেই সকাল থেকে ঘুমাচ্ছিস। শোন, বাদ দে। এ হলো আমার ভাইয়া ইরফান, আর ভাইয়া এ হলো আমার বেস্টি মিম। ও কিছুদিন আমাদের বাসায় থাকবে। কেন আমাদের বাসায় কেন? ওর কি বাসা নাই নাকি? ভাইয়া তুমিও না, এত দুষ্টু কেন তুমি? মুফতি এত আদরের গলায় ইফাদের সাথে কথা বলছে দেখে এ প্রথম মিমের ভাই নাই বলে আফসোস হতে লাগলো। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, কিছু মনে করবেন না। আমি একটু এমনই মজা করতে পছন্দ করি। আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, আমি এনে দিব। আর এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, কেউ আপনাকে কিছু বলবে না। মিম ঘাড় কাত করে সম্মতি জানালো। সব আত্মীয়, সব বন্ধু, সবার বাসায় খোঁজ নেয় শুভ্র, কোথাও নেই মিম। মুফতিকেও কয়েকবার ফোন দেয়, দুবার মুফতি রিসিভ করে না, কয়েকবার ওয়েটিং পায়, আর শেষ ফোন ধরে মুফতি বলে মিম তার সাথে নেই। শুভ্র যেন পাগলের মতো হয়ে গেছে। কোথায় গেল মিম? মিম, আমায় ক্ষমা করে দাও। কোথায় হারিয়ে গেলে তুমি? প্লিজ ফিরে এসো। আমি তোমার গায়ে হাত তোলা দূরে থাকুক, তোমার সাথে কোনোদিন মিসবিহেভও করবো না, জোরে কথাও বলবো না, শুধু তুমি ফিরে এসো। কিন্তু মিম ফিরে আসে না। শুভ্র ফোনে মিমের বাবা কল দেয়। হ্যাঁ বাবা, বলুন। মিমের কোনো খোঁজ পেলে? না বাবা, কোথায় মিম? আমি তোকে খুঁজে পাচ্ছি না। তোমার সাথে কি ওর অনেক ঝগড়া হয়েছিল? মোটামুটি বেশি বাবা। তাই বলে ও আমায় ছেড়ে এইভাবে চলে যাবে? কেন করলো ও এটা? বাবা তুমি চিন্তা করো না, ও ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। আমায় ফোন দিয়ে চিন্তা করতে না করলো। ওর রাগ কমলে চলে আসবে। ফ্রেন্ডের বাসায়? কোন ফ্রেন্ডের বাসায়? আপনি আমায় বলুন, আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসি। সরি বাবা, ও তোর ফ্রেন্ডের অ্যাড্রেস দেয়নি, শুধু চিন্তা করো না বলে ফোনটা ডিসকানেক্ট করে দিল। প্লিজ আপনি জানলে আমায় বলুন। আরে তুমি আমার মেয়ের জামাই, তোমার আমায় এভাবে অনুরোধ করতে হয়? আমার মেয়ের ব্যাপারে আমি লজ্জিত, পারলে আমায় ক্ষমা করো। শ্বশুর বাড়ি থেকে না বলে এভাবে কেউ যায়? বাবা ওর কোনো দোষ নেই, দোষ আমার। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আমায় ক্ষমা করবেন। বাবা প্লিজ, মিমের যদি কোনো খবর পান সাথে সাথেই আমায় জানাবেন। অবশ্যই। ড্রয়িং রুমে মুফতি আর ইফাত বসে টিভি দেখতেছে বলতে মিম শুধু সোফায় মাথা এলিয়ে দিয়েছে। ইফাত আর মুফতি দেখতেছে, দেখাচ্ছে বেশি ঝগড়াই করতেছে। বাংলাটা টেলিফিল্ম হচ্ছে, মুফতি সেটা দেখতেছে, আর ইফাত খেলা দেখতেছে টেলিফিল্মের বিরতিগুলোতে। টেলিফিল্মের মেয়েটায় ক্যান্সার। মেয়েটি বৃষ্টি খুব ভালোবাসে। বৃষ্টি নিয়ে কি একটা গান হচ্ছিল, বৃষ্টি হয়ে এসেছিলে তুমি। তখনই ইফাত চেঞ্জ করে খেলার চ্যানেল দিল। মুফতি তো খেপে গেছে ভীষণ। ভাই তুই এটা কেন করলি? গানটা শুনতে দিলি না কেন? কান্না কাকে বলে মুফতির রীতিমতো কান্নার সুর করে দিল। মিম তো অবাক, সামান্য একটা গানের জন্য ওর বয়সী একটা মেয়ে এভাবে কাঁদতেছে। অবশ্য মুফতির কাঁদার কারণ যে অন্য তা একটু পরেই বোঝা গেল। ভাই তোর জন্য আমি গান শুনতে পারিনি, এখন তোরই আমাকে গান শুনতে হবে। বললেই হলো। না শোনালে কি করবি? টিভি ভেঙে ফেলবো। ওকে, অন্য আর একটা গান শোনাবো। না, এই গানটাই, আর এখনই। বলা বাহুল্য মিম এই ঝগড়ার আগে পিছে ছিল না। কিছুক্ষণ পর খেলা শেষ হলে মিম টিভি অফ করে দিল। চল ছাদে যাই। না রে, শরীর ভালো লাগছে না। আরে ভাইয়া গান গাবে। তুই শোন, আমি ঘুমাবো। সত্যি কুম্ভকর্ণ। ওকে ঘুমা, আমি গান শুনতে গেলাম। ছাদ থেকে মিমের রুমে গান ভেসে আসছে। বৃষ্টি পড়ে জানালার পাশে আমার আকার জুড়ে কংক্রিটের দেয়াল, সবই ভেজা শুকনো, শুধু আমি। মিমের খুব ইচ্ছে ছিল কিছু গান শুনবে, খুব প্রিয় কারোর গলায়, আর সেই গানগুলো ইফাদের কাছে থেকে শুনতে ইচ্ছে করছে। শুভ্র কিছুই ভাবতে পারছে না। রাহাত নামের ওই ছেলেটা তো কোনো প্রুফ দেয়নি। রাহাতের কথা যদি মিথ্যে হয় তবে শুভ্র রাহাতকে ছেড়ে দিবে না। ঘড়িতে সকাল 5টা বাজে। শুভ্র এখনো ঘুমোয়নি। রাহাতের সাথে কথা না বলা অবধি সে শান্তি পাচ্ছে না। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। শুভ্র বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। 5:45-এ শুভ্র রাহাতের হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। হোস্টেলের অনেক ছেলেমেয়েই শুভ্র পরিচিত, এমনকি অনেকে তো শুভ্রর কথায় উঠে বসে। হাজার হলো মন্ত্রীর ছেলে বলে কথা। শুভ্র এমনই কয়েকজনকে ফোন করলো। রাহাত বুঝতে পারছে না এত সকালে তাকে কে খুঁজতে কে আসতে পারে। তার রুমের দরজা খুলে দিচ্ছে। রাহাত তখনও ঘুমাচ্ছিল। কয়েকটা ছেলে এসেছে। রাহাতকে ওরা ধাক্কা দিয়ে উঠিয়ে দিল। চল। কোথায়? গেলেই বুঝবি। এতক্ষণ রাহাতের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সামনে শুভ্র দাঁড়িয়ে আছে।
রাগে থরথর করে কাঁপছে। শুভ্র রাগ সম্পর্কে ভার্সিটির সবাই কম বেশি অভিজ্ঞতা রয়েছে। রাহাতও জানে রাগ করলে শুভ্র আর ঘায়েল সিংহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাইয়া, আপনি এখানে এত সকালে? আমাকে বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনার এখানে আসতে হতো না। বাজে কথা রাখো। তোর সাথে মিমের রিলেশন, তাই না? জি ভাইয়া, কতদিনের? সেই কলেজ লাইফ থেকে। তাই নাকি? হুম। রাহাত, বিশ্বাস করলাম তোমার আর মিমের রিলেশন কলেজ লাইফ থেকে। তুমি তো এবার 3rd ইয়ারে, তাই না? জি। এর আগের বার তুমি বলেছিলে মিম আর তুমি একই কলেজে পড়তে। তুমি 5 বছর আগে ওই কলেজে ঢুকেছো আর 3 বছর আগে বেরিয়েছো, তাই না? জি। আর মিম 3 বছর আগে ভর্তি হয়ে গত বছর বের হয়েছে, তাই না? জি। যেহেতু এইচএসসি এক্সামের অনেক পরে 1st ইয়ারে ভর্তি শুরু হয়, তাহলে তুমি বের হওয়ার কয়েক মাস পরে মিম ওই কলেজে ভর্তি হয়। তাহলে তোমার সাথে মিমের পরিচয়টা কিভাবে হলো আমায় একটু বুঝিয়ে বলবে প্লিজ? রাহাত অবাক হয়ে গেল। এসব কথা তো সে আগে ভাবেনি। কি হলো রাহাত, চুপ করে আছো যে? আচ্ছা, মিমের সাথে তো তোমার ছবি নিশ্চয়ই থাকবে, তাই না? দেখি তোমার ফোনটা দাও। রাহাতকে ফোনটা দিতে হলো না। শুভ্র রাহাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। পাসওয়ার্ড বলো। রাহাত চুপ করে থাকে। পাসওয়ার্ডটা বল, কুত্তার বাচ্চা। দিল এক ঘুষি। রাহাতের নাক থেকে রক্ত পড়তে শুরু করলো। রাহাত শুভ্রর পা চেপে ধরলো। প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ। আমি আর কখনো এমন করব না। মিমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিমকে তো আমি চিনিও না। চিনিস না? তাহলে কেন আমার সংসারে আগুন লাগাইলি? বল কেন? শুভ্র রাহাতকে নির্দয়ভাবে মারতে থাকে। কি হলো বলবি? নিশা বলেছিল। তুই ওই নিশা এর কথায় এগুলো করলি? ওই তোর কে লাগে? নিশা শুভ্রকে পছন্দ করে, খুব, একেবারে পাগলামি পর্যায়ে পছন্দ। একবার শুভ্রের জন্য হাত কেটে ফেলেছিল। নিশা আমার চাচাতো বোন। আসলে আমি আমার প্রেমিকার সাথে ওর কাছে ধরা পড়ে যাই, আর ও আমাদের একসাথে ছবিও উঠিয়ে নেয়। আমি এটা না করলে ছবিটা সবাইকে দেখিয়ে দিত। কুত্তা, তাই তুই আমার সংসার ভাঙবি? আরেক দফা মাইর দেয় শুভ্র রাহাতকে। নিশাকে শুভ্র কিছুতেই ছেড়ে দিবে না, আর সংসার হতে দিয়া শুভ্র এটা কিছুতেই সহ্য করবে না। আর এজন্য সে মিমকে ওইভাবে অমানুষের মতো মারালো। খুব অনুশোচনা হচ্ছে শুভ্রর। মিমের কাছে ক্ষমা না চাইলে যে বড্ড অন্যায় হয়ে যাবে। যে করেই হোক মিমকে ফিরিয়ে আনতে হবে। আজ মিমে ভার্সিটি যেতে চাচ্ছিল না, কিন্তু সে একটা বইও আনেনি, তাই বাধ্য হয়ে নুফতির সাথে ভার্সিটিতে মিম বরাবর একটু বেশিই পড়ুয়া, কিন্তু ইম্পর্ট্যান্ট বই নিতে সে লাইব্রেরিতে ঢুকে। শুভ্র তো জানে মিম বাড়ি না এলে ভার্সিটিতে আসবে, আর লাইব্রেরিতে অবশ্যই যাবে। সে লাইব্রেরিতেই বসেছিল। লাইব্রেরির ভিতরের দিকটা ফাঁকা। মিম ওই দিকে গেছে, বইটা অনেক উপরে, কিছুতেই হাতে পাচ্ছে না। শুভ্র পেছন থেকে মিমের কোমরে হাত দিল। মিম চেঁচাতে যাবে, তখন শুভ্র মুখ চেপে ধরল হাত দিয়ে। ঠোঁট মিমের কানে কাছে এনে বলল, এত চেঁচাও কেন সবসময়? আমি তো তোমার বর। যখন শুভ্র টের পেল মিম আর চেঁচাবে না, হাত মুখ থেকে নামিয়ে মিমকে শক্ত করে ধরে উপরে ওঠালো। মিম বইটা নিল। শুভ্র মিমকে নামিয়ে দিল। মিমকে ছাড়ার সাথেই মিম শুভ্র পায়ে হিল দিয়ে এমন জোরে চাপ দিল যে শুভ্র লাইব্রেরিতেই চেঁচিয়ে উঠল, ডেভিলের বাচ্চা ডেভিল, আজ থেকে তুই বুঝবি এই মিম কি জিনিস। দৌড়ে যেতে যেতে শুভ্রের দিকে কথাটা ছুড়ে দেয় মিম। মিম, তুমিও দেখবে ডেভিল কিভাবে নিজের বউকে ফিরিয়ে আনে। মরে যাব, তোর কাছে যাব না। মিম লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। শুভ্র মনে মনে হাসতেছে। এই মেয়ে তো একেবারেই আপনি থেকে তুইতে চলে গেছে। পাগলি একটা, ভালোবাসি তোকে। মিম গিয়ে ক্লাসে বসলো। ক্লাস 5 মিনিট আগে শুরু হয়েছে। যায় দেখে শুভ্র একেবারে সামনের সিটে বসে ক্লাস করতেছে। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতেছে। বাবা, ভূতের মুখে রাম নাম। ভূত ক্লাসে এসে বসছে। সবই তোকে ইমপ্রেস করার ধান্দা। জানি আমি। ইউ টু স্ট্যান্ড আপ। সরি স্যার। দাঁড়াও, কি বলতেছিলে তোমরা? স্যার আর এমন হবে না, সরি স্যার। বলো আমি কি পড়াইতেছি। মিম বা নুফতি কেউই জানে না স্যার কি পড়াইতেছে। এই মেয়ে, তোমায় তো সেদিন ও ক্লাস থেকে বের করে দিছিলাম। এত অমনোযোগী কেন তুমি? গেট আউট অফ মাই ক্লাস। নেক্সট কোনোদিন আমার ক্লাসে অমনোযোগী দেখলে তোমায় ভার্সিটি থেকে বের করতেই
কি করতে হয় তা আমি করব। মিম আর নুফতি চুপ করে ক্লাস থেকে বের হয়ে গেল। মিম আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখনও স্যারের হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে গভীর মনোযোগে নখ কামড়াচ্ছে। টেবিলটাকে দেখেছিস? ওর জন্য আমরা ক্লাসের বাইরে, আর ও এখনো নখ খাচ্ছে। একবার আমাদের দিকে তাকালোও না। মনে হচ্ছে ওর তাকানোটাকে খুব মিস করতেছিস। তা তো বটে। কি? না না, কিছু না, চল এখান থেকে। কিছুক্ষণ পর ক্লাস শেষে মিম দেখে সবাই একটা জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওখানে উঁচু সিঁড়ির উপর শুভ্র বসে আছে, কি যেন বলতেছে। এই এখানে কি হচ্ছে রে? আমি কি করে বলবো? তোর ডেভিল তুই জানিস না, আর আমি তো। চল দেখে আসি। তোর শখ হলে তুই যা, আমার এত শখ নেই। ততক্ষণে সবাই ওইখান থেকে সরে গেছে। ভিড় সরিয়ে শুভ্র মিমের দিকে আসতেছে। মিম মুফতিকে বলল, চল এখান থেকে যাওয়া যাক। আমি তো আগেই বলেছিলাম। এখন লেকচার না দিয়ে চল তো। মিম আর মুফতি এগোতে থাকলে শুভ্র দৌড়ে এসে মিমের পথ আটকায়, তারপর গান শুরু করে দেয়। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए ऐ जिंदगी में आना सनम। কে জানি একটা গিটার ছুঁড়ে দেয়। শুভ্র ভীষণ করে গিটার বাজিয়ে গান গাইতে থাকে। ডেভিল গানও পারে। তারপর মিমের সামনে হাত নাড়িয়ে নাচার অনুরোধ জানায়। মিম মুখ ঘুরিয়ে নেয়, পাশের অন্য মেয়েকে বলে। মেয়েটা স্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে শুভ্রর সাথে নাচে। মিমের কেন যেন কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ জ্বলতেছে মিম। শুভ্র হাসি মুখে গান গাচ্ছে আর নাচতেছে। মিম সামনে হেঁটে যেতে যাচ্ছে, শুভ্র যেতে দিচ্ছে না। মিম আরেকবার সামনে যাইতে নিল, শুভ্র সামনে এসে দাঁড়ালো। মিম হাত দিয়ে ধাক্কা দিয়ে শুভ্রকে ফেলে দিল। যে মেয়েটার সাথে নাচতেছিল তার উপর গিয়ে পড়লো শুভ্র। মেয়েটা তো ভীষণ খুশি। মিম রাগে জ্বলে যায়, আর শুভ্র মিমের দিকে তাকিয়ে চোখ টিপনিট কাটে, একটা শয়তানি স্মাইল দেয়। মিম আর মুফতি বাসায় ঢুকতেছে। সামনেই ইফাত দাঁড়িয়ে আছে। কিরে, ভার্সিটি লাইফ কেমন এনজয় করতেছিস? তেজ লতাটাই। চল আজ লং ড্রাইভে যাওয়া যাক। মিমের দিকে তাকিয়ে, আপনি যদি কিছু মনে না করেন তবে চলুন ঘুরে আসি। মিম ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। ইফাত ড্রাইভ করতেছে আর গান গাচ্ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। মিম আবার গানের মধ্যে ডুবে গেল। গান যে কেন এত তার বেশি ভালোবাসে। আর ইফাত সত্যি অনেক ভালো গান গায়, তবে শুভ্র আরো বেশি ভালো গান গায়। যাই হোক, শুভ্র ডেভিল আর ইফাত ভালো ছেলে। মিম, ইফাত, মুফতি একটা নদীর তীরে এসেছে। মুফতি আর মিম নদীর তীরে বসে আছে, আর ইফাত দূরে বসে কি যেন দেখছে। দেখ দেখ নদীর পানিগুলো কি টলটলে। ঢেউ বা তরঙ্গ হলে আরো সুন্দর হতো। কিন্তু ঢেউ মানে কেমনে আসে? পাশে তো কোনো পাথর বা ইট দেখছি না। মুফতি তখন মিমের চুলের কাটা দিয়ে নদীতে ঢিল দেয়। এই এই এটা কি করলি তুই, নুফতির বাচ্চা? তুই অনেক পচা। দে তোর চুলের কাটা দে। আরে চুপ করে নদী দেখ। মিম চুপ করে নদী দেখতে বসে গেল। ইফাত মিম আর মুফতির দিকে যখন তাকালো তখন মিমের চুল আকাশে উঠতেছে, আর ইফাত অদ্ভুত মুগ্ধতায় সেদিকে তাকিয়ে আছে। পরের দিন ভার্সিটিতে আজকেও শুভ্র খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। মিম তো অবাক, এই ডেভিলটা হঠাৎ হলোটা কি? এত মনোযোগী তো ডেভিলটা নয়। আঙুল কামড়ে কামড়ে স্যারের পড়া বোঝার চেষ্টা করছে শুভ্র। মাঝে মাঝে আবার টুকিটাকি কি যেন খাতায় উঠিয়েও নিচ্ছে। মিম চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে আছে। ডেভিল কোথাকার, আমার দিকে একটু তাকাচ্ছেও না। এই দেখ না, ডেভিলটা আমার দিকে তাকাচ্ছে না। উফ মিম প্লিজ, আজও কি স্যার থেকে বকা খাওয়ার ইচ্ছা আছে? তোর ডেভিলের ব্যাপার পরে দেখা যাবে, এখন পড়ায় মনোযোগ দে। বললে কি হবে, মিম তো পড়ায় একটু মনোযোগই দিতে পারছে না, আর সমস্ত মনোযোগ তো এখন শুভ্রর দিকে। ক্লাস শেষে ঘন্টা বেজে গেছে, সব ছাত্ররা বাইরে চলে যাচ্ছে। শুভ্র বইয়ের দিকে আর মিম এখনো শুভ্রর দিকে তাকিয়ে হাত কামড়াচ্ছে। যখন শুভ্র উঠলো তখন মিমে হুশ এলো। মুফতি হাঁ করে মিমের দিকে তাকিয়ে আছে। মিম, শুভ্র, মুফতি প্রায় কাছাকাছি দূরত্ব নিয়ে ভার্সিটি থেকে বের হলো। শুভ্র ডাকলো, মিম। আমায় এত মেরে আবার ডাকা হচ্ছে, কথা নাই। শুভ্র এসে মিমে হাত ধরলো। ইস, ছাড়ুন আমার হাত। না ছাড়বো না, চলো বাসায় চলো। যাব না। তুমি যাবে, তোমার ঘাড় যাবে। আমার ঘাড়কে নিয়ে জানাম, আমি যাব না। তুমি কি হেঁটে যাবা নাকি কোলে করে নিয়ে যাব? এই যে আমি, মিমের সাথে এমন করতে পারেন না।
আমি যা ইচ্ছে করতে পারি, ও আমার বিয়ে করা বউ। মুক্তি কি বলবে ভেবে পাচ্ছে না। তুমি যাবা না মিম? না, যাবো না। শুভ্র আর কিছু বলল না, মিমকে কোলে নিল। চলো মিম, সারা রাস্তা তোমায় এইভাবেই নিয়ে যাব। মিম ইচ্ছামতো গলা ফাটিয়ে চিৎকার করতেছে। ভার্সিটি কয়েকটা ছেলে এসে শুভ্রর সামনে দাঁড়ালো। আপনি মেয়েটাকে হেরাস করছেন কেন? রীতিমতো বাজে ব্যবহার করা শুরু করলো শুভ্রর সাথে। ওই মেয়েটা আমার বিয়ে করা বউ। মেয়ে দেখলেই বউ মনে হয়? কি প্রমাণ আছে ওই মেয়েটা আপনার বউ? শুভ্র পকেট থেকে ফোন বের করে বিয়ের ছবি দেখাইলো। ওহ সরি ভাইয়া, অভিমান হয়েছে বুঝি। ভাবিকে নিয়ে যান। ছেলেগুলো সরে পড়লো। মিম দেখো, আমি আর কোনো সিনক্রিয়েট চাই না। তুমি যাবা নাকি থাপড়ায় সব দাঁত খুলে দিব। যাচ্ছি, চলেন। শুভ্র আর মিম একসাথে বাসায় চলে গেল। মুফতি আর কি করে, তাকে একাই বাড়ি ফিরতে হলো। ইফাত খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মিমের এখন বাড়িতে আসবে। সে আজ মিমের জন্য একটা শাড়ি কিনেছে। অল্প সময়ে মেয়েটা তার মনে জায়গা করে নিল। কি মিষ্টি মেয়েটা। ইফাত ঘড়ির দিকে তাকায়। এতক্ষণে তো ওদের এসে পড়ার কথা, মিম এখনো আসছে না। ইফাতের প্রচুর চিন্তা হচ্ছে। ইফাত নুফতিকে কল দিতে যাবে, অমনি দেখে নুফতি দরজা দিয়ে ঘরে ঢুকতেছে। ভাবলো মিমও হয়তো আসতেছে, কিন্তু নুফতি ছিটকিনি আটকিয়ে দিচ্ছে। কি রে মিম, কোথায়? আর বল না ভাইয়া, ওই টেবিল মানে শুভ্র মিমকে নিয়ে গেছে। শুভ্রটা কে? মিমের জামাই। জামাই মানে? বিষম খায় ইফাত। তার মনের মধ্যে যেন পাথর গড়াচ্ছে। তুই তো আগে বলিসনি মিমের হাজবেন্ড আছে। এখন তো শুনলে। ওইটাকে হাজবেন্ড বলে নাকি? ওইটা আস্ত একটা ডেভিল। সেদিন কি মিমের ওই অবস্থা এমনি এমনি হয়েছে নাকি? ওই ডেভিলটার জন্যই হয়েছে। ওই ছেলেটা মিমকে এভাবে মারছে? বউকে কেউ এভাবে মারে? তুই তাও ওই ছেলের সাথে মিমকে যেতে দিলি? আমার না দিয়ে কোনো উপায় ছিল না রে ভাই। ডেভিল কারো কথাই শুনে না। মনে খুব কষ্ট হচ্ছে ইফাদের। আহারে, মিম না জানি কত কষ্ট আছে। ওই ছেলেটা তো মিমকে নিয়ে গেল। সে যদি মিমকে আবার মারে, মিমের জন্য মনটা হু হু করে উঠেছে ইফাদের। শুভ্র মিমকে টেনে এনে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তোমার ফোন দেখি। কেন? দিতে বলছি দাও, এত কথা কিসের? মিম ফোন দিল। শুভ্র নুফতিকে মেসেজ দিল, আমার লাগেজটা কাল নিয়ে আসিস। এটা কি হলো? কাপড় না থাকলে পরবা কি? আমি তোমার জন্য এত কাপড় কিনতে পারবো না আবার নতুন করে। এসব বলতে বলতে শুভ্র আলমারি থেকে একটা ওড়না বের করে মিমের পায়ে বেঁধে দিল। এটা কি হচ্ছে? তোমার পা বেঁধে দিলাম, এখন আর কোথাও যেতে পারবা না। আমি যাব, আপনার কি? আমার কি মানে? আমার বউ হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা হয় নাকি? ধরে ধরে অমানুষের মতো পিটাবে, পরে বউ বউ করে পেছনে পেছনে ঘুরবেন? এই যে কান ধরলাম, আর এমন করব না। উঠবস করুন 1000 বার। কি? হ্যাঁ, নয়তো মাফ নাই, সেটাও 3 ঘন্টার মধ্যে। তুমি বললেই হবে নাকি? এখন থেকে আমি যা বলবো তাই হবে। তাই তো হয়। আপনি যা বলবেন সব সময়ই তা হওয়া লাগে। অন্য মানুষের মনের তো আপনার কাছে কোনো দামই নাই। আচ্ছা, আমি কান ধরে উঠবস করলে তুমি হ্যাপি হবা? সহ্য করতে পারবা? তোমার ভালো লাগবে? আমায় মাইর দেওয়ার সময় আপনি পড়েছিলেন তো, আমিও পারবো। ঠিক আছে, তবে তাই হোক। সময় হিসেব করো আর কয়বার হলো সেটাও। শুভ্র এই বলে শুরু করে দিল প্রতি 10 সেকেন্ড দুবার করার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। 15 সেকেন্ডে দুবার হচ্ছে। মিম গুনতেছে 50 বার, এর কাছাকাছি হয়ে গেছে। শুভ্রর পা টলতেছে, মিমের সব রাগ গলে পানি হয়ে গেল। এই যে, এবার থামুন। শুভ্র শুনতেছে না, ও করতেই আছে, কোনো কথা শুনছে না। থামুন প্লিজ। কার কথা কে শুনে? শুভ্র মেজাজ চড়ে গেছে, সে তো করতেই আছে। মিম কান্না কান্না হয়ে গেল, চেয়ারে বসে আছে, উঠতেও পারতেছে না। শুভ্র ওর পা বেঁধে দিয়েছে। থামুন প্লিজ, আমি আর আপনাকে পানিশমেন্ট দিব না। আপনার সব কথা শুনবো, প্লিজ থামুন। আপনার সব পানিশমেন্ট মাথা পেতে নিব, তবু আপনি থামুন। শুভ্র থামে না, করতেই থাকে। মিমের থেকে শুভ্র প্রায় 3 হাত দূরে। ও আবার পা খোলার চেষ্টা করে, কিন্তু গিরো খুলতে পারে না। তারপর পা বাঁধা অবস্থায় উঠে দাঁড়ায়। লাফিয়ে লাফিয়ে শুভ্রর দিকে এগোতে যেতে নিলেই পড়ে যেতে ধরে। শুভ্র মিমকে ধরে ফেলে। শুভ্র সারা শরীর দিয়ে ঘাম ঝরছে, মিম সেগুলোতে মাখামাখি হচ্ছে। শুভ্র মিমকে ধরে আছে, আর মিম শুভ্র বুকে দুপাদুপ কিল লাগাচ্ছে। এত জিদ কেন আপনার? এত জিদ কেন? এরকম আরেকবার করলে
আমি এমন জায়গায় চলে যাব দুর্ভিক্ষ যন্ত্র দিয়েও খুঁজে পাবেন না। শুভ্রকে মারতে মারতে মিম নিজেই কেঁদে ফেলে। আমি কোনো ছেলের সাথেই আর কথা বলবো না। ওই দিন তো আমি জানি ওই দিন কি হয়েছিল। সরি, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর এমন করব না, প্রমিস। আগে তোমার থেকে শুনবো, তারপর অন্য কারো থেকে। উফ, এখন তো আমার পা খুলে দেন। এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কেন? আমার হাতের উপর থাকতে ভালো লাগছে না? উফ, আপনি একটা ডেভিল, একটা খাটাস। পা খুলে দেন বলছি, প্লিজ খুলে দেন। দিচ্ছি। শুভ্র মিমের পা খুলে দেয়। মিমু শোনো, তুমি শুধু আমার। অন্য কোনো ছেলে যদি তোমার দিকে চোখ তুলে তাকায়, তবে তার চোখের আমি 12টা বাজাবো। বাজাবেনই তো, আপনি তো ডেভিল। যাও যাও, মায়ের সাথে দেখা করে এসো। তার ছেলের বউরে আমি কি করছি তা নিয়ে এই কয়দিন আমি ঠিকমতো খাইতেও দেয় নাই। এখন তুমি ঠিক করে রান্না করে আনো। ইফাদের খুব চিন্তা হচ্ছে, কে জানে মিম এখন কি অবস্থায় আছে। শুভ্র নামক ডেভিলটা নিশ্চয়ই মিমের যত্ন নেওয়ার জন্য মিমকে ওইখানে নিয়ে যায়নি। যেসব ছেলেদের বউকে মারার অভ্যাস আছে তারা মারেই। এদের স্বভাব কখনোই ঠিক হয় না, কিন্তু তার কিছুই করার নেই। সত্যি কি কিছু করার নেই? মিমকে একটা ফোন দেয়া যায় না? মিম শুভ্রের আম্মুর কাছে গিয়ে ওনার সাথে গল্প করতেছে। সরি আম্মু, আসলে সেদিন আমার অনেক মন খারাপ ছিল, তাই অমন একটা চিঠি লিখেছিলাম। মা বলতেছিস আবার সরিও? এটা কিন্তু ঠিক না। সরি তো আমি রে, আমার ছেলেটা তোকে এভাবে মারেছে আর আমি কিছুই করতে পারলাম না। মিমের ফোন বাজতেছে, কিন্তু মিম তো মার ঘরে। শুভ্র একবার ভাবলো সে কি মিমের ফোন তুলবে, না কে ফোন দিচ্ছে। কিন্তু ওর সিম তো নতুন, ওই সিমের নাম্বার তো শুভ্রর কাছেও নেই। তবে কে ফোন দিল? শুভ্র ফোনটা ধরলো, আননোন নাম্বার। কল রিসিভ করলো শুভ্র। হ্যালো মিম, আমি ইফাত। এখন কেমন আছো তুমি? শুভ্র আবার রাগ লাগতেছে। মিমের নাম্বার যেটা তার কাছে নেই সেটা অন্য একটা ছেলের কাছে কেন থাকবে? তবু সে রাগকে দমন করলো। একবার রাগ করে বিনা কারণে সে মিমকে অনেক মেরেছে। আর না, হয়তো মিমের কোনো আত্মীয় হবে। মিম একটু বাইরে গেছে তো, আপনি রাখুন। মিম আসলে আমি ফোন দিতে বলবো। আপনি কে? আমি মিমের হাজবেন্ড শুভ্র। আপনি কে? আমি নুফতির ভাইয়া ইফাত। ও, আমি মিম। আসলে বলবো আপনি কল দিয়েছিলেন। শুভ্র ফোন রেখে দিল। ইফাদের শুভ্রের সাথে কথা বলে খারাপ লাগতেছে না। ছেলেটা হয়তো ভালোই, নিশ্চয় কোনো ভুল বুঝাবুঝি কারণে সেদিন এমন করেছিল। মিম, তোমার ফোন এসেছিল? কে ফোন দিয়েছিল? একটা ছেলে। ভয়ে ভয়ে মিম শুভ্র দিকে তাকায়। শুভ্র কি আবার রাগ করেছে কিনা বোঝার চেষ্টা করছে। কোন ছেলে? সেটা তো তুমি ভালো জানো, নাম ইফাত। ও ইফাত ভাইয়া, তুমি কি রাগ করছো? না, করিনি। থ্যাঙ্কস এতগুলা। মিম এসে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র গালে কিস করলো। শুভ্রের মনে যায় একটু ডাউট ছিল, তাও ভ্যানিশ হয়ে গেল। মিম, আমার ঘুম পাচ্ছে, ঘুমালাম। তুমি তোমার ইফাত ভাইরে কল দিয়ে কথা বলে খেয়ে ঘুমিয়ে নাও। আপনি খাবেন না? না, এখন ক্ষুধা নাই। শুভ্র ভয়ে নিশা ভার্সিটি চেঞ্জ করে ফেলেছে। এখন আর নিশার সাথে শুভ্র দেখা হয় না। শুভ্র এখন মোটামুটি ভালো ছেলে। মিম শুধু এটা বুঝে না ভার্সিটি গেলে শুভ্র তার সাথে কথা বলে না কেন। মিম এখনো শুভ্রর কাছে যেতে ইতস্তত বোধ করে। শুভ্র তার সাথে কোনোরূপ জোর জবরদস্তি করে না। ওরা মাঝে মাঝেই ঘুরতে যায়। মিম ঘুরতে অনেক বেশি পছন্দ করে। বছর ঘুরতেই দেখা গেল শুভ্র ওই সেমিস্টার ফার্স্ট হয়েছে। মিম কিছুই বুঝতেছিল না, প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। শুভ্র ধরে ফেললো। এটা কেমনে হলো? পড়ছি তাই হইছে। হঠাৎ এত পড়ার কারণ? বউ চাই তার জামাই ভার্সিটি টপার হোক, তাই। মিম আর কিছু বলল না। সে ভীষণ খুশিতে ভার্সিটির সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরল। 4 বছর পর শুভ্রর আজ রেজাল্ট হবে, মিমেরও। অবশ্য মিম নিজেকে নিয়ে যতটা এক্সাইটেড নয় যতটা শুভ্রকে নিয়ে। এদিকে শুভ্র গেছে হসপিটালে। কিছুদিন থেকেই মিম অসুস্থ ছিল। গতকাল টেস্ট করাইছে, আজ রিপোর্ট দিবে। মিমকে এত জোর করলো হসপিটালে আসতে, উল্টো সে শুভ্রকে জোর করে ভার্সিটিতে যাইতে। মেয়েটা পুরাই পাগলি। শুভ্র মিম দুজনেই চিন্তায় আছে। মিম চিন্তায় আছে শুভ্রের রেজাল্ট নিয়ে, আর শুভ্র চিন্তায় আছে মিমের অসুস্থতা নিয়ে। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। শুভ্র ভিতরে গিয়ে রিপোর্ট দেখতে চাইলো। ডাক্তার রিপোর্টের উপর নজর দিয়ে বলল, কংগ্রাচুলেশনস জনাব শুভ্র, আপনি বাবা হতে যাচ্ছেন। শুভ্র এত খুশি হলো যে ডাক্তারকে চেয়ার থেকে তুলে ডাক্তারের সাথে ডান্স শুরু করে দিল। শুভ্র জোরে গাড়ি চালিয়ে ভার্সিটির দিকে যেতে থাকে। এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রথমে কে থার্ড, তারপর সেকেন্ড,
মিমের এক্সাইটমেন্ট বেড়েই চলেছে। গত 3 ইয়ারে শুভ্র ফার্স্ট ছিল, কিন্তু এটা তো ফাইনাল ইয়ার, কি হয় বলা যায় না। হঠাৎ প্রথমে অ্যানাউন্সমেন্ট হলো অ্যাজ ইউজুয়াল শুভ্র প্রথম, হি ইজ দ্য ভার্সিটি টপার। মিম ওইখানে লাফালাফি করে নাচতেছে। শুভ্র এসে মিমকে ওভাবেই ঝাপাঝাপি করতে দেখে রাগ করে কোলে তুলে নিল। এদিকে স্টেজে তখনও ডাকছে, মিস্টার শুভ্র কাম হেয়ার। শুভ্র তো মিমকে নিয়ে বাড়ি যেতে চাচ্ছিল, কিন্তু মিম কিছুতেই যাবে না। তুমি স্টেজে যাও, আমি তোমার ছবি তুলবো। যাও যাও। উফ, বাসায় চলো। না, নয় যাবো না আমি। আচ্ছা, যাচ্ছি। মিম সুন্দর করে একটা ছবি উঠিয়ে নিল গাড়িতে বাসায় যেতে যেতে। সবই তো বুঝলাম, আমি ফার্স্ট হইছি। আমার বউয়ের কি খবর? রেজাল্ট কি? আসলে মানে কি বলো? আমি ফেল মারছি, আগামীবার ভালো করে পাশ করব। শুভ্র ব্রেক দিয়ে গাড়ি থামিয়ে দিল। ফেল মানে কি বলো? সরি, আগামীবার। কিন্তু আগামীবার তো পারবা না, তখন তো কি তোমার বাবু হবে। ইউ আর প্রেগনেন্ট। মিম অনেক খুশি হলো, কিন্তু মুখে বিড়বিড় করলো। যাও, তুমি অনেক পচা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।